আজ আমরা যে মানুষটির কথা বলতে এসেছি তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের ভূমি সন্তান গোপালচন্দ্র সিংহ। আপনারা অনেকেই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের সৈন্য সংগ্রহ ও অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে একাধিকবার বাঁকুড়ায় এসেছেন। কখনো বাঁকুড়া বিষ্ণুপুরের তিলবাড়িতে, কখনো কতুলপুরে, কখনো অমরকাননে। গোপালচন্দ্র সিংহের সঙ্গে পরিচয় হওয়ার পরে তিনি যতবার বাঁকুড়ায় পা রেখেছেন ততবারই খোঁজ করেছেন তাঁর। সভার আগে পরে অজস্রবার কথা হয়েছে গুরু নেতাজির সঙ্গে শিষ্য গোপালচন্দ্র সিংহের। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তো বটেই, দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতা সংগ্রামীদের জন্য যে পেনশন বা ভাতা চালু করেন ভারত সরকার, তা থেকেও বঞ্চিত ছিলেন গোপালচন্দ্র সিংহ। কিভাবে আজাদ হিন্দ ফৌজে যুক্ত হয়েছিলেন গোপালচন্দ্র সিংহ, কি শাস্তি জুটেছিল তার কপালে, কিভাবে তিনি হয়ে উঠলেন নেতাজির প্রিয় পাত্র, সবটাই শোনাবো আজ। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্য গোপালচন্দ্র সিংহ 1923 খ্রিস্টাব্দের মে মাসে জন্মগ্রহণ করেন। বাবা রাধানাথ সিংহ, মা ভুবনমোহিনী দেবী। গোপালচন্দ্রের পূর্বপুরুষ গঙ্গা গোবিন্দ সিংহ ছিলেন মল্ল রাজাদের উচ্চপদস্থ কর্মচারী। পরবর্তীকালে গোপালচন্দ্র বলেন, বিষ্ণুপুরের বঙ্গীয় সাহিত্য পরিষদের স্রষ্টা, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মানিকলাল সিংহ আমাদের বাড়ি থেকে মল্ল রাজাদের যুদ্ধের একটি তরবারি ও শতচিহ্ন পুঁথি দেখে বলেছিলেন, তোদের বংশ যথেষ্ট রাজ অনুগ্রহ পেয়েছিল। গোপালচন্দ্র মাত্র 5 বছর বয়সে মাকে হারান এবং 7 বছর বয়সে বাবাকে। ফলে পরিবারে দারিদ্র্য নেমে আসে। কখনো মামার বাড়ি বিশরা গ্রামে, কখনো কাকার কাছে পালিত হতে থাকেন। গোপালচন্দ্রের বয়স যখন 10 বছর তখন তার কাকারও মৃত্যু ঘটে। ফলে কাকার 2 সন্তানকে পালনের দায়িত্ব তার উপর এসে পড়ে। ঠিক এই অবস্থায় 17 বছর বয়সে 1940 খ্রিস্টাব্দে বিষ্ণুপুর টেকনিক্যাল বিদ্যালয়ে মেকানিক্যাল বিভাগ থেকে ফিটারের শিক্ষা নিয়ে 1942-এ ব্রিটিশ মিলিটারি IEME-তে যোগ দেন। তার পদ ছিল ফিটার ইনচার্জের। 1942-43 এই 2 বছর তাকে দিল্লিতে থাকতে হয়। এই সময় ওয়্যার টেকনিশিয়ান হয়ে জব্বলপুরের কাটনিতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। রোমান, উর্দু, ইংরেজি ভাষা ভালোভাবে আয়ত্ত করেছিলেন গোপালচন্দ্র সিংহ। 1944 খ্রিস্টাব্দে একজন দক্ষ কারিগরি সৈনিক রূপে ডিমাপুর, মণিপুর রাজপথে মান্দালয়ে কনভয় নিয়ে যেতেন। একটি ছোট ওয়ার্কশপ লরি যেত ব্রিটিশ সৈন্যদের খাদ্যদ্রব্য নিয়ে। গাড়িটি খারাপ হয়ে গেলে মেরামত করতে হবে তাকে, এই ছিল তার কাজ। সে সময় বার্মার সদর শহর মান্দালয়ে জাপানের সঙ্গে ব্রিটিশদের তুমুল লড়াই চলছিল। রসদের ওই কনভয় যেত কোলবা পর্যন্ত। 1944-এর শেষ দিকে একদিন রাত্রিবেলা ব্রিটিশ মিলিটারিদের কনভয় নিয়ে ব্রিটিশ সৈন্যদের রসদ যাচ্ছিল মণিপুর থেকে অসম মায়ানমার সীমান্তে। মোড়ে পার হয়ে টামুপালিশের মধ্য দিয়ে চিন্দই নদীর তীরবর্তী কালেওয়াতে গাড়িটি খারাপ হয়ে যায়। একে গভীর জঙ্গল, তার উপর মধ্যরাত্রি। গাড়ি মেরামত করতে শুরু করেন গোপালচন্দ্র। এমন সময় 4-5 জন জাপানি সৈনিক তাদের ঘিরে ফেলে। গোপালচন্দ্রের সঙ্গে ছিলেন হাবিলদার লতিফ খান এবং ড্রাইভার রাম সিং। জাপানি সৈন্যরা রসদ লুট করে নেয়। তারপর তারা রাইফেল তুলে ধরে খতম করার অভিপ্রায়ে। সেই জাপানি সৈন্যদের ছিলেন কর্নেল PK চৌধুরী। গোপালবাবুর মুখে বাংলা শুনে জাপানি সৈন্যদের হত্যা করতে নিষেধ করেন এবং গোপালবাবুদের মুক্তি দেন। মুক্তির একটা শর্ত ছিল, তা হলো গোপালবাবুকে ব্রিটিশ সেনাবাহিনীতে থেকেই গুপ্তচর বৃত্তির মাধ্যমে খাদ্যদ্রব্য যোগান দিতে হবে। এজন্য কিছু কিছু ট্রেঞ্চ নির্দিষ্ট করে দিয়েছিলেন। গোপালবাবুরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন। কর্নেল চৌধুরী সে সময় INA-র তামার ব্যাজ পরিয়ে দেন গোপালবাবুদের। বলেন, জাপানিরা এই ব্যাজ দেখলেই ছেড়ে দেবে। গোপালবাবু ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করলেও সবসময় ব্যাজটা সঙ্গে রাখতেন। প্রায় বছর খানেক পর নেতাজির নির্দেশে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মেজর জেনারেল শাহনওয়াজ খান তার হাতে প্রতীক তুলে দেন। সিঙ্গাপুরে থাকাকালীন 1944-এর শেষের দিকে ব্রিটিশ গুপ্তচরদের রিপোর্টদের ভিত্তিতে ব্রিটিশ সেনাদের কাছে গোপালবাবুরা ধরা পড়েন। তাকে সিঙ্গাপুরের বিখ্যাত চাঙ্কি জেলে খোলা আকাশের নিচে কাঁটাতারের বেড়ার মধ্যে রেখে দেওয়া হয়। রায় সিংয়ের ফাঁসি কার্যকর হবার আগেই নিউমোনিয়ায় দেহত্যাগ করেন তিনি। গোপালবাবুর ক্ষেত্রে সিভিল জেলে পাঠাবার সুপারিশ কার্যকর হয়নি।
তার কারণ 1946 খ্রিস্টাব্দের 18 ও 19 মার্চ সিঙ্গাপুরে পণ্ডিত জওহরলাল নেহরুর উপস্থিতিতে লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে চুক্তিতে ডাক্তার, ইঞ্জিনিয়ার ও কারিগরদের শাস্তি মুকুব করে চাকরি থেকে বরখাস্ত করা হয়। 2 মাস জেলে থাকার পর মুক্তি লাভ করেন। মুক্তি লাভের পর বিষ্ণুপুরের বাড়িতে ফিরে আসেন। 1948 অগাস্ট মাসে বাঁকুড়া জেলা শাসক CN চৌধুরীর সৌজন্যে জনশাস্ত্র ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি হয় তাঁর। 1972 14 সেপ্টেম্বর ভারত সরকার স্বাধীনতা সংগ্রামীদের মাসিক ভাতা দেওয়ার কথা বলেন, কিন্তু আক্ষেপের বিষয় গোপালবাবু যাবতীয় কাগজপত্র স্টেট অ্যাডভাইসারি কমিটির কাছে জমা দেন। তা দেখে ভারত সরকার তাকে তাম্রপত্র প্রদান করে, কিন্তু পেনশনের কোনো ব্যবস্থা হয়নি। সেই সময়কার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কাছেও নথিপত্র জমা দেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন অ্যাডভাইসারি কমিটির কাছে পাঠানো রিপোর্ট হারিয়ে গেছে। পরে CPIM নেতা বিনয় চৌধুরী উদ্যোগ নেন, সেই উদ্যোগও ব্যর্থ হয়। বিধানসভার তদানীন্তন উপাধ্যক্ষ অনিল মুখার্জি একটি অনুষ্ঠানে তাকে নেতাজি পদক দেন। তখন তার হাতে গোপালবাবু আবারও নথিপত্র তুলে দেন। অনিলবাবু কথা দিলেও তা কার্যে পরিণত হয়নি। একসময় রাজ্যের তথ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেন আজাদ হিন্দ ফৌজের জীবিত সেনানীদের সরকারি সাহায্য দেওয়া হবে। সে মতো গোপালবাবু আবেদন পাঠান, কিন্তু তাও নিষ্ফল হয়ে গেছে। পেনশন না পাওয়া তাকে অত্যন্ত আঘাত দিয়েছে। তিনি বেদনার সঙ্গে বলেছেন, পরাধীন দেশের হয়ে আমি কাজ করেছি, স্বাধীন দেশ আমার ফাইলটাই হারিয়ে ফেলেছে, এর থেকে দুঃখ আর কি হতে পারে। কখনো বলেছেন, তাম্রপত্র পাওয়ার পরেও একজন স্বাধীনতা সংগ্রামী যদি ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়, তাহলে আমার বলার কিছু নেই। যে কটা দিন বাঁচবো পুরাতন স্মৃতি আর এই তাম্রপত্র বুকে জড়িয়ে কাটিয়ে নেব। এমন কথাও তাকে বলতে হয়েছে, নানা রকম অসাধু চক্রের উপস্থিতি আমি অনুভব করছি, তাই ক্ষোভে অভিমানে আর নতুন করে আবেদন করিনি। তার এইসব উচ্চারণ আমাদের লজ্জা দেয়। যিনি তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলো দেশের জন্য দিলেন, তার এই অবমাননা কেন? গোপালবাবুর একমাত্র আদর্শ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার ঘরের দেওয়ালে কোথাও কোনো দেবদেবীর ছবি ছিল না। দেওয়াল আলমারির মাথায় ঠাকুরের ছবির মতো মালা দেওয়া নেতাজির ছবি। জাপানি সৈন্য কর্তৃক বন্দী হওয়া এক মারাঠি সৈনিকের কথা তার খুব প্রিয় ছিল, তা হলো সেনাপতি হায়তো সুভাষজি। নেতাজিকে তিনি প্রথম দেখেছিলেন 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই সিঙ্গাপুরের ক্যাথার বিল্ডিং হলে। যেদিন নেতাজি ভাষণ দিয়েছিলেন, সেদিন রাসবিহারী বসু দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতবাসীদের সভায় সুভাষচন্দ্রের হাতে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব সহ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতিত্বের দায়িত্ব অর্পণ করেন। ওই বছরই 8ই অগাস্ট ভারতীয় জাতীয় সেনাবাহিনীর ভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর সুভাষচন্দ্র নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ। তারপরে সুভাষচন্দ্র বসু বাঁকুড়ায় অজস্রবার এসেছেন বিভিন্ন জায়গাতে। প্রতিটি সভায় তিনি ডেকে নিয়েছিলেন এই গোপালচন্দ্র সিংহকে। কথা হয়েছে অজস্র কথা। বীর এই স্বাধীনতা সংগ্রামী 1915 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর অমৃত লোকে যাত্রা করেন।